আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের 24তম ক্লাসে। আজকে আমরা পরবর্তী 35টি প্রশ্ন সলভ করব এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই জেনে নেব। প্রাসঙ্গিক তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো জেনে নেব। তার আগে আপনি আমাকে একটু জানান যে আপনাদের পড়াশোনার কি অবস্থা, পড়াশোনা চলছে, পড়াশোনার গতি কেমন? আপনার এই মুহূর্তে পড়াশোনার গতি যেমন, অর্থাৎ আপনি যে টাইপের পরিশ্রম করছেন, যতটুকু পরিশ্রম করছেন, এটা থেকে আপনি স্যাটিসফাইড? আপনাকে যদি বলা হয় যে আপনি এ পর্যন্ত যে পরিশ্রম করছেন, প্রত্যেকদিন যে পরিমাণ পড়ছেন, যতটুকু পড়ছেন, যতটুকু স্টাডি করছেন, তাতে কি আপনার চাকরি পাওয়া উচিত? এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনার অ্যান্সারটা কি হবে? যে আপনার চাকরি পাওয়ার মতো যথেষ্ট পরিশ্রম আপনি করছেন, আপনি স্যাটিসফাইড? এটা আপনি আমাকে একটু জানান। প্রত্যেকেই এই মুহূর্তে যারা আছেন ক্লাসে সবাই একটু জানান যে হ্যাঁ স্যার, আমি স্যাটিসফাইড, অথবা হচ্ছে না। না হলে কারণটা কি সেটাও একটু ফাইন্ড আউট করেন এবং সেটা সলভ করেন। আজকে আমরা 840 নাম্বার থেকে 840 পর্যন্ত প্রশ্ন পড়ব, 806 থেকে। এবং আজকের দিনের প্রথম প্রশ্নটি আপনার সামনে আমি নিয়ে আসছি। আজকে আমরা 806 থেকে 840 পর্যন্ত এই 35টি প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন আপনার জন্য যেটি আছে সেটি একটু আনসার করে ফেলেন দেখি ঝটপট। পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি? আমাদের এই পৃথিবীর ইতিহাসে যত শহর আছে তার মধ্যে অন্যতম প্রাচীন শহর কোনটি, বা প্রাচীনতম শহর কোনটি? এখানে আমরা 4টা শহরের নাম দেখতে পাচ্ছি: জেরিকো, কায়রো, বাগদাদ এবং এথেন্স। জেরিকো এটা ফিলিস্তিনের একটি শহর, কায়রো মিশরের শহর, বাগদাদ ইরাকের শহর এবং এথেন্স এটা হচ্ছে গ্রিসের শহর। তো এই 4টি শহরের মধ্যে পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি? আনসার হচ্ছে জেরিকো। জেরিকো হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শহর। এটি ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত। পশ্চিম তীর, ফিলিস্তিনি। পশ্চিম তীর মানে জর্ডান নদীর পশ্চিম তীর, তাকে সাধারণত পশ্চিম তীর বলা হয়ে থাকে। তো জর্ডান নদীর এই পশ্চিম তীরে আহ জেরিকো শহর অবস্থিত এবং এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা প্রাচীনতম শহর। পরেরটাতে যাই আমরা। বিশ্ব মানচিত্রে বা বিশ্বের মানচিত্র থেকে কোন দেশটির বিলুপ্তি ঘটেছে? এখানে 4টি দেশের নাম আছে। এর মধ্যে একটি দেশ আছে যা বর্তমান পৃথিবীতে আপনি ম্যাপ খুঁজলে পাবেন না, ঠিক আছে? এবং এই দেশটির নাম কি? দেখেন, এই দেশটির নাম হচ্ছে যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়ার একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন জোসেফ মার্শাল টিটো। তিনি 80-র দশকে যখন মার্শাল টিটোর ক্ষমতা ছেড়ে দেন বা তার যখন মেয়াদ শেষ হয়ে যায়, এরপরে যুগোস্লাভিয়াতে রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দেয়, আর্থিক সংকট দেখা দেয় এবং এরই প্রেক্ষিতে 1990 থেকে, সালটা ছিল 1990 না, ঠিক 91 থেকে 1992 সালের মধ্যে এই যুগোস্লাভিয়া ভেঙে যায় এবং 6টি স্বাধীন দেশের জন্ম হয়। 6টি স্বাধীন দেশের জন্ম হয়। কি ভেঙে? যুগোস্লাভিয়া ভেঙে। যেমন এই দেশগুলোর মধ্যে এখানে যেমন আছে বসনিয়া, সার্বিয়া, এছাড়া ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, স্লোভাকিয়া, উত্তর মেসিডোনিয়া, এরকম 6টি দেশের জন্ম হয়েছে যুগোস্লাভিয়া ভেঙে। এবার আপনাকে পরীক্ষায় এখান থেকে আরো জিজ্ঞেস করতে পারেন নিচের কোন দেশটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত ছিল না? একটু খেয়াল করি। এখানে আমরা পড়লাম যে বিশ্ব মানচিত্রে বর্তমানে যুগোস্লাভিয়ার অস্তিত্ব নেই। কেন নেই? কারণ যুগোস্লাভিয়াতে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দ্বন্দ্ব, বিভিন্ন কারণে 1990 থেকে 1991-92 সালের মধ্যে যুগোস্লাভিয়া ভেঙে যায় এবং এই যুগোস্লাভিয়া ভেঙে কয়টি 6টি স্বাধীন দেশের জন্ম হয়। আমি নাম বলেছি স্লোভেকিয়া, এখানে আছে সার্বিয়া, বসনিয়া, এছাড়া হচ্ছে ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে স্লোভাকিয়া, উত্তর মেসিডোনিয়া, এরকম 6টি দেশ হয়, ঠিক আছে? এইবার আপনাকে যদি জিজ্ঞেস করে 6টি দেশের নাম যদি জানা থাকে, নিচের কোন দেশটি যুগোস্লাভিয়ার মধ্যে ছিল না, তাহলে আপনি এই 6টি দেশের নাম জানা থাকলে এর আনসার করতে পারবেন। পরের প্রশ্নে যাব। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি?
এই প্রশ্নটা অনেক মানুষ ভুল করে, এই প্রশ্নটা অনেকেই ভুল করে, এবং কেউ আনসার দেয় 17টি, কেউ আনসার দেয় 19টি, কেউ আনসার দেয় 15টি, কেউ আনসার দেয় 16টি। তার মানে 15, 16, 17, 19 এই চারটা অ্যান্সারের মধ্যে অনেক অনেক কনফিউশন হয়। কনফিউশনের কারণ সহ কনফিউশন সমাধান করব। আমি ঘটনাটা আগে বলি। বৃহত্তর জেলা মানেটা আসলে কি? বৃহত্তর জেলা বলতে কি বোঝায়? বৃহত্তর জেলা হচ্ছে 1947 সালে দেশ ভাগের সময়, যদি বলি পূর্ব পাকিস্তানে যে 17টি বড়, আমরা সাথে বড় দুইবার বলি, বড় বড় জেলা ছিল তাদের বৃহত্তর জেলা বলা হয়। ঠিক আছে, এইটা জেনে নেন, তাহলে আর কনফিউশন হবে না। 1947 সালে দেশ ভাগ হয় কিভাবে? ভারত এবং পাকিস্তানের জন্ম হওয়ার সময় দেশ ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়, তাই না? এবার পূর্ব পাকিস্তানের মধ্যে 17টি জেলা ছিল। কয়টি জেলা ছিল? 17টি জেলা ছিল। বর্তমান বাংলাদেশে যে 64টি জেলা, এই 64টি জেলার এই সবগুলো মিলেই আসলে 17টি জেলা ছিল। অ্যাকচুয়ালি 47 সালের শুরুতে 15টি জেলা ছিল। ওই যে কনফিউশন দূর করছি, প্রথমে জেলা ছিল 15টি, এরপরে কুষ্টিয়ার, নদিয়া থেকে কুষ্টিয়া বিভক্ত হয়ে জেলার সংখ্যা দাঁড়ায় 16টি। এরপরে করিমগঞ্জ সিলেটের সঙ্গে যুক্ত হয়ে আরো কিছুদিন পরে, 47 সালেরই ঘটনা সবগুলোই, 47 সালেই, আরেকবার ভালো করে বুঝে নেন, 47 সালে প্রথম যখন র্যাডক্লিফ লাইন অনুসারে ভারত পাকিস্তান বিভক্ত হচ্ছে, তখন 15টি জেলা ছিল। কয়টি? 15টি। এরপরে সমস্যার সমাধান তখনও হয়নি। বাংলাদেশ, ভারতের নদিয়া জেলা ভেঙে বাংলাদেশের কুষ্টিয়া আরেকটি নতুন জেলা গঠিত হয়। এবার জেলার সংখ্যা দাঁড়ায় 16টি। আরও সমস্যা থেকেই গেল, ভারত, করিমগঞ্জ ভারতের সঙ্গে যাবে নাকি বাংলাদেশের সঙ্গে আসবে, এই নিয়ে গণভোট হয়, এবং গণভোটে তারা বাংলাদেশের সাথে আসে। তো করিমগঞ্জ যখন সিলেটের সঙ্গে অ্যাড হয়, তখন সিলেট জেলা গঠন করা হয়, এবং জেলার সংখ্যা দাঁড়ায় ফাইনালি 17টি। তাহলে এই তিনটি ঘটনাই 1947 সালের। তাহলে ফাইনালি আমাদের 17টি বড় বড় জেলা নিয়ে বাংলাদেশের যে যাত্রা শুরু হলো 1947 সালে, এই 17টি বড় জেলাকেই বলা হচ্ছে বৃহত্তর জেলা। এইবার 19টি কেন বলা হয়? এই 19টি বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, স্বাধীনতার সময় এই 19টি জেলা ছিল বাংলাদেশে। ঠিক আছে, এই 19টি কিন্তু বৃহত্তর জেলা নয়, ভুল করবেন না, কনফিউজড হবেন না। তাহলে বাংলাদেশে স্বাধীনতার সময় 19টি জেলা ছিল। পরের প্রশ্ন, পিআরএসপি, এইটার আসলে কি জিনিস? পিআরএসপি একটু পূর্ণরূপটা জানি। পি মানে হচ্ছে পভার্টি রিডাকশন, S for strategy, strategy পেপার, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। পিআরএসপির পুনরূপ হচ্ছে প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। তাহলে এটা আসলে কি? এর বাংলা করলে কি দাঁড়াচ্ছে? দারিদ্র বিমোচন কৌশলপত্র। এটা মূলত আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রদত্ত বা প্রণীত একটি কৌশলপত্র, যা বিশ্বের দারিদ্রতার কারণ, হ্যাঁ, দারিদ্রতার কারণ চিহ্নিত করে, এবং দারিদ্র দূরকরণের উপায়গুলো, পদ্ধতিগুলো বর্ণনা করে একটি রিপোর্ট প্রকাশ করে, একটি কৌশলপত্র প্রকাশ করে। এটি হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা পিআরএসপি। এটা তৈরি করে কে? তাহলে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক মিলে। আচ্ছা, পরের প্রশ্ন যাব আমরা, কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না? অর্থাৎ এখানে আমরা 4টা রোগের নাম দেখতে পাচ্ছি, যক্ষা, করোনা, পোলিও এবং হাম। এর মধ্যে
3টি রোগ আছে যেগুলো ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, আর একটি রোগ আছে যেটা ভাইরাস না বরং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। সেই ব্যাকটেরিয়া ঘটিত বা ব্যাকটেরিয়া বাহিত রোগটি কি, সেটি হচ্ছে প্রশ্ন। আনসারটা হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। হ্যাঁ, যক্ষ্মা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না, যক্ষ্মা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় এবং যক্ষ্মার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস বা সংক্ষেপে যক্ষ্মাকে কি বলা হয়, টিবি। এই ব্যাকটেরিয়ার দ্বারা যক্ষ্মা হয়। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। ঠিক আছে, রবার্ট কচ নামক একজন বিজ্ঞানী, তিনি যক্ষ্মা রোগের জীবাণু আক্রমণ আবিষ্কার করেন। তো এই যক্ষ্মা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বাদবাকি করোনা, পোলিও, হাম এগুলো ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পরের প্রশ্নে যাই, কোনটি সংক্রামক রোগ নয়? অর্থাৎ সংক্রামক মানে কি, ছোঁয়াচে ছড়িয়ে যায়, যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যায়, সেটা হোক বাতাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, মেলামেশার মাধ্যমে, যেভাবেই হোক ছড়িয়ে যায় যেগুলো, একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে যায় যেগুলো, তাকে বলা হয় সংক্রামক রোগ। কিন্তু যে রোগটা ছড়িয়ে যায় না, একজনের দেহ থেকে আরেকজনকে ছড়ায় না, তাকে বলা হয় সংক্রামক নয়। হ্যাঁ, তো এর মধ্যে দেখেন কলেরা একজনের হলে, কলেরা কিন্তু জীবাণু খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে আরেকজনের শরীরে প্রবেশ করে এবং আরেকজন আবার আক্রান্ত হতে পারে। আবার টাইফয়েড, এটাও কিন্তু পানিবাহিত রোগ, এটা পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়া, এটাও ছড়িয়ে পড়ে। কিন্তু ডায়াবেটিস আপনার বাড়িতে আপনার বাবার, মায়ের, দাদার, দাদির বা ভাই বোনের কারো হয়েছে, তার সঙ্গে আপনি একই প্লেটে খাবার খেলে, একই কাপে চা খেলে, একই বিছানায় ঘুমালে, একই গামছা ইউজ করলে, কাপড় ইউজ করলে আপনার কিন্তু ডায়াবেটিস হবে না। তার মানে এটা ছড়িয়ে যায় না, এই জন্য ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ নয়। এভাবে আপনাকে মনে রাখতে হবে জিনিসগুলো। আজকের ক্লাসের অধিকাংশ প্রশ্নই কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে আমি আপনার জন্য রেখেছি। সাধারণ বিজ্ঞান থেকে অনেকগুলো প্রশ্ন আছে আজকের ক্লাসে। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গ মানব শরীরের জন্য ইনসুলিন তৈরি করে? এই যে ডায়াবেটিস রোগ হয়, ডায়াবেটিস রোগ কিন্তু ইনসুলিনের অভাবে হয়, তাই না? শরীর যখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না, তখনই কিন্তু শরীরে চিনির পরিমাণ, সুগারের পরিমাণ বেড়ে যায়, শরীরে মানে ব্লাডে বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগ হয়। এবার প্রশ্ন হচ্ছে, আপনার শরীরে, মানুষের শরীরে কোন অঙ্গ ইনসুলিন তৈরিতে ভূমিকা রাখে বা ইনসুলিন তৈরি করে, সেটি হচ্ছে প্রশ্ন। ইনসুলিন তৈরি হয় দেখেন প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসের আরেকটি নাম, পরিচিত নাম, সেটা হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়, এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে ইনসুলিন তৈরি হয়, যে ইনসুলিন মানুষের শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মানুষের ডায়াবেটিস রোগ থেকে মুক্ত থাকে। যখন ইনসুলিন কমে যায় বা ইনসুলিন তৈরিতে ব্যাঘাত সৃষ্টি হয়, তখন আসলে ডায়াবেটিস রোগে মানুষ আক্রান্ত হয়। পরের প্রশ্ন, তামার সাথে কোনটি মিশালে পিতল হয়? পিতল, একটু খেয়াল করতে হবে, পিতল কিন্তু মৌলিক কোনো ধাতু নয়, মৌলিক কোনো পদার্থ নয়, পিতল যৌগিক। দুটি আলাদা আলাদা পদার্থের মিলনের ফলে, সংমিশ্রণের ফলে পিতল সৃষ্টি হয়। পিতল নিশ্চয়ই আপনারা চিনেন, পিতলের গ্লাস, এখন অনেক কমে গেছে এর ব্যবহার। আমরা ছোটবেলায় দেখেছি কাঁসা এবং পিতলের অনেক ব্যবহার। বাটি, থালা, গ্লাস, মানে কলস, সবকিছুই পিতলের হতো এবং বিয়েতে মানে গিফটের মানে মূল মানে উপকরণ ছিল এই যে পিতল এবং কাঁসার
তৈজসপত্র, থালাবাটি, মানে কলস, সেগুলো। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে পিতলে অবশ্যই তামা থাকে, তামা থাকে, বা তামার সাথে আর কি মিশালে পিতল হয়, এটাই প্রশ্ন। এতবার এই প্রশ্নটা এসছে, আর অনেকবার আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিতলের সঙ্গে যখন আপনি সঠিক পরিমাণে তামা কি বলে যে দস্তা বা জিঙ্ক মিশ্রণ দিবেন, তখন সেটি তামার সঙ্গে দস্তা বা জিঙ্ক মেশালে তখন পিতল তৈরি হয়। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে? এবার একটু বিজ্ঞান থেকে বাইরে এসে একটা প্রশ্ন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে? এবং আনসারটা হচ্ছে 21 নভেম্বর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসছে আর অনেকবার ইনশাল্লাহ আসবে, বারবার ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। বাংলাদেশে তাহলে সশস্ত্র বাহিনী বাংলাদেশে কয়টি বলেন তো? এরূপ অ্যান্সার দেন তো। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বলতে আসলে কি বোঝায় জানেন? সশস্ত্র বাহিনী কি জিনিস? সশস্ত্র বাহিনী হচ্ছে যারা অস্ত্র নিয়ে, মানে যুদ্ধ করে অথবা শত্রুর মোকাবেলা করে, তাদেরকে বলা হয় সশস্ত্র। অস্ত্র সহ সশস্ত্র, ঠিক আছে? তো অস্ত্র সহ বাংলাদেশে কোন কোন বাহিনী আছে? মূলত সশস্ত্র বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, সেনা, নৌ এবং বিমান। তো এই তিনটি বাহিনীরই একসঙ্গে দিবস পালন করা হয় 21 নভেম্বর বাংলাদেশে। এটা পরের প্রশ্ন বিজ্ঞান থেকে, লেবুতে কোন অ্যাসিড থাকে? দেখেন, আপনাকে পরীক্ষায় ঘুরে ফিরে জিজ্ঞেস করবে, আপনার এটা জানতে হবে, চাকরি পেতে হলে সাধারণ বিজ্ঞানের এই অংশগুলো আপনাকে জানতে হবে। কোন ফলে, আমাদের মেইন যে ফলগুলো প্রত্যেকদিন আমরা খেয়ে থাকি, সেই ফলগুলোর মধ্যে কোনটিতে কি অ্যাসিড থাকে? যেমন লেবু, যেমন টমেটো, যেমন আপেল, যেমন কমলা, যেমন কলা, এই ফলগুলোতে কোনটাতে কি অ্যাসিড থাকে? প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা এবং প্রধান অ্যাসিড থাকে। সেগুলো কোনটাতে কি? এখানে প্রশ্ন হচ্ছে লেবুতে কোন অ্যাসিড থাকে? আনসারটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আপনি ভাতের সঙ্গে চিপে যে লেবুটা খান, অথবা রাস্তার ধারে দোকানে যে লেবুর শরবত খান আপনি, ওই লেবুর কথা বলা হচ্ছে। লেবু কিন্তু বাতাবি লেবু বড় আরেকটা হয়, ওইটা না, এটা হচ্ছে ওই যে আপনি ছোট ছোট কাগজি লেবু বা কাগজি লেবু যেটা বলে, সেইটা, ঠিক আছে? তো ওই লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এছাড়া আপনাকে জিজ্ঞেস করবে, ওই যে বললাম টমেটোতে কি থাকে, আপেলে কি থাকে, পেয়ারাতে কি থাকে, এগুলো আপনাকে জেনে নিতে হবে। তেঁতুলে কি থাকে, এগুলো অবশ্যই, এগুলো একটা চ্যাপ্টারের মধ্যেই থাকে, ভালো করে পড়ে নেবেন। পরের প্রশ্ন, ঝিনুকের প্রদাহের ফল কোনটি? অর্থাৎ ঝিনুকের শরীরে প্রদাহ হয়, এই প্রদাহের ফলে একটি মূল্যবান ধাতুর সৃষ্টি হয়, সেটি কি প্রবাল, সেটি কি স্বর্ণ, হীরক, নাকি মুক্তা? বলে না সব ঝিনুকেই মুক্ত থাকে না, তাহলে আমরা বুঝে নিব ঝিনুকের প্রদাহের ফল হচ্ছে মুক্তা। প্রবাল এটা আসলে এক ধরনের প্রাণী, ঝিনুকের মতো এক ধরনের প্রাণী, যেমন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল দিয়ে গঠিত। স্বর্ণ খনিতে পাওয়া যায়, হীরা এটাও খনিতে পাওয়া যায়, কিন্তু মুক্তা খনিতে পাওয়া যায় না। আপনারা কি জানেন মুক্তার কোনো খনি হয় না? কেউ যদি বলে যে অমুক দেশে আমি ঘুরতে গেছিলাম, মুক্তার খনি দেখে আসছি, আল্লাহ কত মুক্তা মাটির তল থেকে তুলতেছে, তাহলে সে মিথ্যা কথা বলছে। ব্যাপারটা হচ্ছে মুক্তার কোনো খনি নেই, মুক্তা ঝিনুকের ভেতরে তৈরি হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? এর আগে একটা প্রশ্ন আমরা পড়েছি, বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? বৃহত্তর আর বৃহত্তম এক জিনিস নয়, এটা হচ্ছে বৃহত্তম, নট বৃহত্তর, এটা কিন্তু নয়। বৃহত্তর মানে ওই যে বললাম বড় বড় জেলা 17টি বাংলাদেশে ছিল, আর বৃহত্তম মানে আয়তন বড়কার, আয়তন বড়কার সবচেয়ে, এটা হচ্ছে বৃহত্তম। এবং অ্যান্সারটা হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি, যা ভারত এবং মিয়ানমার দু দেশ মিলেই, মানে দু দেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে। তো আমরা পরের প্রশ্নে যাব। 818 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের প্রধান উপাদান কি? অর্থাৎ সূর্য একটি গ্যাসীয় নক্ষত্র, সূর্য কিন্তু একটা নক্ষত্র এবং এটার গঠনের উপাদান গ্যাস। সূর্যের মধ্যে কিন্তু মাটি বা বালু বা এরকম পানি টানি কিছু নাই, ঠিক আছে? সূর্য মূলত
গ্যাস দ্বারা গঠিত। এবং প্রশ্ন হচ্ছে কোন গ্যাস? উত্তরটা হচ্ছে সূর্য হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। সূর্যে হাইড্রোজেন মোটামুটি 75%, আর হিলিয়াম আছে 25%। ঠিক আছে, এই দুইটি গ্যাস দ্বারাই সূর্য গঠিত। 75% হাইড্রোজেন এবং প্রায় 25% হিলিয়াম দ্বারা সূর্য গঠিত, সূর্যর গঠন হয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবেন হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা সূর্য গঠিত। আর আমি পরিমাণটাও লিখে দিলাম, কেননা পরিমাণে যদি আসে সূর্যে কত পার্সেন্ট হিলিয়াম আছে, তাহলে 74 থেকে 75% এভাবে দিবেন। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি আলাদা, মানে একই রকম নয় নিচের কোনটি? রয়টার্স, তাস, হিউম্যান রাইটস ওয়াচ, সিএনএন। এর মধ্যে তিনটি জিনিস একই ধরনের, একই টাইপ। যেমন রয়টার্স, এটা, এটা আর এটা, এই তিনটা হচ্ছে সংবাদপত্র। কি? এই তিনটা সংবাদপত্র। ঠিক আছে, আর হিউম্যান রাইটস ওয়াচ এটি একটি মানবাধিকার সংগঠন। মানবাধিকার সংগঠন। ঠিক আছে, হিউম্যান রাইটস ওয়াচ নেদারল্যান্ডের ফিনল্যান্ডে তৈরি হয়, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে 1978 সালে। এটি 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ, এবং এটি মানবাধিকার সংগঠন। বাকিগুলো হচ্ছে সংবাদপত্র, যেমন রয়টার্স এটা ইউকে এর সংবাদপত্র, তাস রাশিয়ার সংবাদপত্র, সিএনএন ইউএসএ বা আমেরিকার সংবাদপত্র। ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি, মানে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যারা সায়েন্স পড়েননি কখনো তাদের জন্য কঠিন প্রশ্ন। কোন বস্তুর ওজন, বা ভূগোল যারা পড়েছেন তারাও জানেন এটা, কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? আনসারটা হচ্ছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। এবার কয়েকটা ফ্যাক্ট এখানে বলি, একটু কেয়ারফুলি শোনেন, একটু সময় নিব এই প্রশ্নটাতে আমি। ওজন বলতে কি বুঝি? ওজন আর ভর এই দুটি কিন্তু আলাদা জিনিস। আমরা বাজার থেকে মনে করেন 1 কেজি মাছ কিনলাম, আমরা 1 কেজি চিনি কিনলাম, ডাল কিনলাম, এটা কি আমরা বলি যে ওজন কতখানি? তাই বলি না, যে এর ওজন কতখানি, 1 কেজি, 2 কেজি, 10 কেজি, 1 মণ, এটা কি আমরা ওজন বলি? কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা ওজন কিনি না, আমরা কিনি ভর। আমরা বাজার থেকে যে দ্রব্য বাটখারার মাধ্যমে, স্কেলের মাধ্যমে মানে পরিমাপ করে কিনি, এইটার আমরা ওজন পরিমাপ করি না, যদিও আমরা ওজন বলি, বাট আমরা এটার ভর পরিমাপ করি। ঠিক আছে, এখন দোকানে গিয়ে আমরা যদি বলি যে এটা একটু ভর করেন, 1 কেজি না 2 কেজি, তাহলে হাস্যকর শোনাবে। বাট মনে রাখবেন, আমরা যেটাকে ওজন বলি সেটা অ্যাকচুয়ালি ওজন নয়, ওটা ভর। তাহলে ওজনটা কি? ওজন হচ্ছে পৃথিবীর কেন্দ্র, বা পৃথিবী তার বাইরের যেই বস্তুগুলো, আমরাও কিন্তু পৃথিবীর সারফেসের বাইরে অবস্থান করছি, তাই না? পৃথিবীর কেন্দ্রে কিন্তু আমরা অবস্থান করছি না, আমরা পৃথিবীর সারফেসের বাইরে অবস্থান করছি। মানুষ, গরু, ছাগল, হাঁস, গাছ যা আছে সবকিছু আমরা পৃথিবীর সারফেসের বাইরে অবস্থান করছি। এই পৃথিবীর সারফেসের বাইরে অবস্থানকারী কোনো বস্তুকে পৃথিবীর যে শক্তি দ্বারা, যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ওইটাকে বলে ওজন। বুঝতে পারলেন ওজন কি জিনিস? পৃথিবীর বাইরের কোনো বস্তুকে পৃথিবী যে বল বা শক্তির দ্বারা পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ওইটাকে বলা হয় ওজন। আর অথবা ওইটাকে হচ্ছে কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বলা হয়। অভিকর্ষজ ত্বরণ বলা হয়। এই অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করি, অভিকর্ষজ ত্বরণ কি বললাম? পৃথিবীর বাইরের যে জিনিসগুলো আছে তাদেরকে পৃথিবীর যে শক্তিতে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ
ত্বরণকে প্রকাশ করা হয় জি এই অক্ষর দ্বারা, ছোট হাতের জি এটা দ্বারা। এইবার জি এর মান যেখানে বেশি সেখানে বস্তুর ওজন বেশি, এটা একটু বোঝায়। এই ধরেন পৃথিবী, আচ্ছা এটা পৃথিবীর এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, আর এটা নিরক্ষীয় অঞ্চল। এবার পৃথিবী কিন্তু গোল নয়, পৃথিবী চ্যাপ্টা। মেরু অঞ্চলে এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, হ্যাঁ, আর এই নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি। এই দূরত্বটা বেশি, এই দূরত্বটা কম। এটা মেরু, এটা মেরু, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। নিরক্ষীয়র দূরত্ব বেশি আর মেরুর দূরত্ব কম। এটা কি পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কম, কেননা এই মেরুটা চ্যাপ্টা, এখানে ব্যাসার্ধ কম। এই জন্যে এখানে জি এর মান বেশি, জি এর মান বেশি, আর এইখানে জি এর মান কম। তার মানে আপনি একটাকে চিন্তা করেন, এই প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি হাত দিয়ে সরাসরি হাতের মুষ্টি পাকিয়ে যে জিনিসটা ধরতে পারছি, যেটা আমার কাছে অবস্থিত, সেইটাকে আমি অধিক জোরে টানতে পারবো, নাকি যেটা অল্প একটু স্পর্শ করতে পারছি কি পারছি না, ভালো করে স্পর্শ করতে পারছি না, ওইটাকে জোরে টানবো? অবশ্যই যেটা আমার কাছে সেটাকে অনেক বেশি শক্তি দিয়ে টানতে পারবো। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, মানে এটা কাছে, এখানে অনেক বেশি শক্তি দিয়ে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে বেশি টানতে পারে, এই জন্য এখানে বস্তুর ওজন বেশি। আর এই জায়গাটাতে দূরত্ব বেশি, খুব বেশি জোর দিয়ে পৃথিবী তাকে ওই ওই জায়গার বস্তুকে টানতে পারে না, এই জন্য এখানে জি এর মান কম আর এখানে বস্তুর ওজন কম। তাহলে আমি হয়তো বুঝাতে পারলাম কিনা জানি না, ভালো করে আরেকবার বলি। পৃথিবী তার বাইরের একটি বস্তুকে যে শক্তি দ্বারা নিজের দিকে টানছে তাকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। যেখানে জি এর মান বেশি সেখানে বস্তুর ওজন বেশি, যেখানে জি এর মান কম সেখানে বস্তুর ওজন কম। তো জি এর মান বেশি কোথায়? পৃথিবীর কেন্দ্র থেকে যে জায়গাটার দূরত্ব কম সেখানে জি এর মান বেশি, মানে কাছের যেটা সেটা বেশি, আর কাছে মানেই আকর্ষণ বেশি, এই জন্য ওই জায়গায় বস্তুর ওজন বেশি। কোন অঞ্চলে বেশি? মেরু অঞ্চলে। আর যে জায়গা থেকে পৃথিবী কেন্দ্র থেকে দূরত্ব বেশি সেখানে জি এর মান কম। জি এর মান কম মানে বস্তুর ওজনও কম, এবং বস্তুর ওজন এখানে মেরু অঞ্চলে সবচেয়ে কম। বস্তুর ওজন সবচেয়ে কম হচ্ছে এই যে নিরক্ষীয় অঞ্চলে বা বিষুব অঞ্চলে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, শব্দের তীক্ষ্ণতা পরিমাপ করা হয় কি দিয়ে, অর্থাৎ শব্দের তীক্ষ্ণতা পরিমাপের একক কি? এখানে যন্ত্র বোঝায়নি, এখানে আসলে একক। দেখেন ডেসিবাল, অ্যাম্পেয়ার, তারপরে হচ্ছে ক্যালোরি, জুল, এগুলো কোনোটাই কিন্তু যন্ত্রের নাম নয়, এই প্রত্যেকটাই একক। বিভিন্ন বিষয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয় পরিমাপের একক, যেমন অ্যাম্পিয়ার এটা হচ্ছে বিদ্যুতের, তাই না? ক্যালোরি শক্তি, কি বলে, শক্তির একক। জুল এটাও আরেকটার একক, তাই না? তো ডেসিবাল দিয়ে আসলে ডেসিবাল এককে শব্দ মাপা হয়। মানুষ কত ডেসিবালের উপরে, মানে মানুষের শ্রবণ ক্ষমতা কত ডিবি বা ডেসিবাল সেটা কি জানেন? কত ডেসিবালের উপরে মানুষ বধির হয়, এরকম অনেকগুলো তথ্য আছে, এগুলো জানতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, শব্দের শব্দের তীব্রতা মাপার যন্ত্রে, শব্দের তীব্রতা মাপার এটা হচ্ছে একক। শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবাল। আর যদি বলি যন্ত্র, তাহলে হবে অডিও মিটার। অডিও মিটার, অডিও মিটার দিয়ে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় এবং যার একক ডেসিবাল বা ডিবি। পরেরটাতে যাই, মানুষের রক্তের পিএইচ কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পিএইচ। রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ এই অপশন অনুযায়ী 7, কিন্তু আসলে, হ্যাঁ, প্রকৃত
পক্ষে মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত, ঠিক আছে। মানুষের রক্তের পিএইচ প্রকৃতপক্ষে 7.35 থেকে 7.45, আর অপশন অনুযায়ী এখানে 7। এবার অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন স্যার পিএইচ কি জিনিস, সেটা একটু বোঝাই। একটা স্কেল আছে, পিএইচ হচ্ছে কোনো পদার্থের, হ্যাঁ তরল পদার্থে, অ্যাকচুয়ালি তরল পদার্থের অ্যাসিড ও ক্ষার পরিমাপের ধরি যে স্কেল, হ্যাঁ পরিমাপের স্কেল। এবার এইটা হচ্ছে পিএইচ স্কেল, ধরে নেন এইটা পিএইচ স্কেল, এর 0 থেকে শুরু হয় এবং 14 পর্যন্ত 14টি দাগ থাকে। পিএইচ স্কেলে একক বা দাগ থাকে, সহজ ভাষায় বলি দাগ থাকে 14টি, 0 থেকে শুরু করে 14 পর্যন্ত। আর মাঝখানের দাগটি কি, মাঝখানেরটা হয় 7। এবার 0 থেকে 7 এর মধ্যে এই জায়গাটাতে প্রকাশ পায় অ্যাসিড, আর 7 থেকে 14 এখানে প্রকাশ পায় ক্ষার। কোন বস্তুর পিএইচ যদি 14 হয় তার মানে সেটা অত্যন্ত ক্ষারীয়। কোন বস্তুর পিএইচ যদি 0 হয়, 1 হয়, তার মানে এটা অতিমাত্রায় অ্যাসিড। আর 7 মাঝখানে, এটা হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে। কোন বস্তুর পিএইচ মনে করেন 7, তার মানে সেটি মানে অ্যাসিডও না, সেটি ক্ষারীয় না, নিরপেক্ষ, ঠিক আছে। এবার দেখেন তো রক্তের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45, তাহলে মানুষের রক্তে কি অ্যাসিড নাকি ক্ষার আছে? মানুষের রক্ত দেখেন এখান থেকে এই পাশে যাবে ওইটা 7 এর বেশি, তার মানে মানুষের রক্ত অল্প একটু ক্ষারীয়। এজন্যই রক্ত জিহ্বাতে লাগলে দেখবেন এটা একটু নোনতা নোনতা স্বাদ লাগে। সহজ ভাষায় একটু বলি, যে তরল পদার্থ আপনার মুখে দিলে অম্ল বা টক লাগে, টক স্বাদ লাগে, সেটা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, আপনার জিহ্বায় একটা পিএইচ স্কেল, যদি আপনার জিহ্বাতে কোনো তরল পদার্থ মানে দেওয়ার পরে সেটিতে যদি আপনি টক স্বাদ পান, তাহলে বুঝবেন ওইটি অ্যাসিড। যেমন লেবুর রস, আমরা কি পড়লাম, সাইট্রিক অ্যাসিড আছে ওর মধ্যে, তাই না? লেবু টক, তার মানে ওইটা কিন্তু অ্যাসিড। এবার আপনি যদি আপনার রক্ত, শরীরের রক্ত আপনার মুখে লাগে, তাহলে দেখবেন একটু একটু নোনতা আছে, তাহলে ওইটা কিন্তু ক্ষার। আবার লবণ, এটা কিন্তু আবার নিরপেক্ষ, হ্যাঁ লবণে আবার অ্যাসিডও না ক্ষারও না। তো এইটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করতে হবে, অত গভীরে যাব না। যারা সায়েন্সের তারা অনেক ভালো বুঝেন এগুলো, আর যারা আর্টসের তারাও বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো আপনার লাগবে, পরীক্ষা আসবে, পড়তে হবে। তার মানে পিএইচ স্কেলে যেটার মান 7-এর থেকে বেশি সেটা ক্ষার, আর যেটার মান 7-এর নিচে সেটা অ্যাসিড। আপনাকে এবার আমি যদি জিজ্ঞেস করি রক্তের পিএইচ তো জানলাম, যদি বলি প্রস্রাবের পিএইচ কত, প্রস্রাব ইউরিন, এটার পিএইচ কত পরীক্ষায় আসে। মানুষের চোখের পানি, আপনি কাঁদলে আপনার চোখ থেকে যে পানি বের হয়, এটার পিএইচ কত, এগুলো জানতে হবে, ঠিক আছে। একটা ক্লাসে সবকিছু বলছি না, দীর্ঘ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আবার বলবো, পরে যাই। আয়রন ডোম কি? আয়রন ডোম কি? আয়রন ডোম হচ্ছে, সহজ কথায় এটি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বের উন্নত দেশগুলো যেমন ইসরায়েল, আমেরিকা সহ আরো কিছু দেশের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিদ্যমান। তার মানে অন্য একটি দেশ যদি মিসাইল অ্যাটাক করে, সেই মিসাইলকে মাটিতে পড়ার আগে, বিস্ফোরিত হওয়ার আগেই নষ্ট করে দেওয়ার যে সিস্টেম, সেটা আয়রন ডোম নামে পরিচিত। তাহলে আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যাপারটা এরকম না যে দেশের উপরে ডোম মানে কি গম্বুজ, আয়রন লোহা দিয়ে একটি গম্বুজ তৈরি করে দিল, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ব্যাপারটা আবার এরকমই, এটা অদৃশ্য লোহার গম্বুজ, যেটা দেশের আকাশকে রক্ষা করে, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। পরেরটা নিঝুম দ্বীপ, এখানে নিঝুম হইছে,
আসলে এটা হবে নিঝুম। নিঝুম। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কুতুবদিয়ায়। নিঝুম দ্বীপ কুতুবদিয়ায় অবস্থিত, 91 বর্গ, আচ্ছা নিঝুম দ্বীপ তো এটা, 91 বর্গ কিলোমিটার, 91 বর্গ কিলোমিটার আয়তনের নিঝুম দ্বীপ বাংলাদেশের কুতুবদিয়ায় অবস্থিত। এই নিঝুম দ্বীপ শুটকি, তারপরে হচ্ছে অতিথি পাখি এবং আহ, কি বলে যে সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। ঠিক আছে, নিঝুম দ্বীপ। পরেরটাতে যাই, বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? বাকল্যান্ড বাঁধ। বাকল্যান্ড বাঁধ এটি ঢাকা শহরে 1800 শতকে ব্রিটিশ গভর্নর হেনরি থমাস বাকল্যান্ড, ওই ভদ্রলোকের নাম হচ্ছে হেনরি থমাস বাকল্যান্ড। তিনি যখন ঢাকার গভর্নর ছিলেন তখন ঢাকা শহর বুড়িগঙ্গার ভাঙন থেকে রক্ষা করার জন্য যে বাঁধ নির্মাণ করেছিলেন সেটির নাম হচ্ছে বাকল্যান্ড বাঁধ, এবং এটি ঢাকার সদরঘাটে অবস্থিত। ঢাকার সদরঘাট বর্তমানে ঢাকার পুরাতন একটি এলাকা, সেখানকার ঘরবাড়ি জৌলুসপূর্ণ নয়, ঘিঞ্জি এলাকা, কিন্তু ঢাকা শহরের গোড়াপত্তনের সময় এটিই ছিল ঢাকার সবচেয়ে উন্নত এলাকা। আজ যেমন ঢাকার গুলশান, বনানী, বারিধারা, নিকেতন এগুলো ঢাকার উন্নত এলাকা, ঠিক সুলতানি আমল থেকে শুরু করে মোগল আমল এবং কি বলে যে মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত সদরঘাট, তারপরে লালবাগ, এই অঞ্চল ছিল ঢাকার গুলশান বনানী। ঠিক আছে, তো সদরঘাটে এই বাকল্যান্ড বাঁধ অবস্থিত। পরেরটাতে যাই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে আজকে থেকে 5 বছর পরে দেশে কি কি হবে সেটার একটা পরিকল্পনার নাম হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। বাংলাদেশে বার্ষিক পরিকল্পনা আছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে। তো পঞ্চবার্ষিক পরিকল্পনার জনক ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। মনে থাকবে, জোসেফ স্ট্যালিনের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, সোভিয়েত ইউনিয়নের। তিনি প্রথম পৃথিবীতে পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণা নিয়ে আসেন, এবং আগামী 5 বছর দেশে কি উন্নয়ন হবে, দেশের জন্য কি করব, হ্যাঁ, দেশের সামগ্রিক আয় ব্যয় ইত্যাদি সবকিছু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটি সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু হয়ে বিশ্বের বহু দেশই এখন ফলো করে এবং বাংলাদেশও ফলো করে। বাংলাদেশের পরিকল্পনা কমিশন এই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়িত হয়েছিল 1973 সালে, যেটি 1978 সাল পর্যন্ত চলেছিল। তাহলে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত? 1973 থেকে 78 পর্যন্ত। এবার যদি জিজ্ঞেস করি আজকে এই মুহূর্তে আপনি যখন ক্লাসটি দেখছেন তখন বাংলাদেশে কয়টি পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে, বা বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে, এটা কি আপনার জানা আছে? জানা থাকলে জানান। আমি বললাম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 5 বছরের একটি প্ল্যান যা বাংলাদেশের পরিকল্পনা কমিশন প্রণয়ন করে। এটি প্রথম প্রণীত হয়েছিল 1973 থেকে 1978 সাল এই মেয়াদে। এবার বর্তমানে বাংলাদেশে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে সেটি আপনি জানা থাকলে জানাবেন। পরের প্রশ্নে যাব, বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? কোনো কারণে রাষ্ট্রপতি নেই, হতে পারে তিনি মারা গেছেন, মারা যেতে পারে না, মানুষ তো মরণশীল, রাষ্ট্রপতি হতে পারে মারা গেছেন, হতে পারে কোনো কারণে তিনি পদত্যাগ করেছেন, হতে পারে কোনো কারণে তাকে অভিশংসন করা হয়েছে, তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে রাষ্ট্রপতি নেই। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন? বাংলাদেশ সংবিধান কি বলে, এটি প্রশ্ন। তো উত্তর হচ্ছে রাষ্ট্রপতি না থাকলে তার দায়িত্ব পালন করবেন সংসদের স্পিকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী
রাষ্ট্রপতি যদি মারা যান, রাষ্ট্রপতি যদি দায়িত্ব পালনে অসমর্থ হন, রাষ্ট্রপতিকে যদি অভিশংসন করা হয়, অপসারণ করা হয়, তখন রাষ্ট্রপতির পদ শূন্য হবে এবং যতদিন না নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হচ্ছে বা নির্বাচিত হচ্ছে, ততদিন স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরেরটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার কোন দেশ? খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু আমরা ভুল করে ভুল অ্যান্সার দিই অনেক সময়। দেখেন বাংলাদেশে অনেক দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী: জাপান, চীন, ভারত, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া। এরা সবাই কিন্তু বাংলাদেশের উন্নয়ন সহযোগী। উন্নয়ন সহযোগী মানে কি? বাংলাদেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে, যেমন সেতু বানানো, ব্রিজ, কালভার্ট, রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর, স্থল নৌবন্দর, এগুলোকে বলা হয় উন্নয়ন অবকাঠামো। এই উন্নয়ন অবকাঠামোগুলো তৈরিতে এই প্রত্যেকটা দেশই কিন্তু বাংলাদেশকে ঋণ দেয়, সহায়তা দেয়। তার মধ্যে সবচেয়ে বেশি ঋণ সহায়তা বা সাহায্য সহযোগিতা করে জাপান। তার একটি সংগঠন আছে জাইকা, ঠিক আছে? জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে সহযোগিতা করে থাকে। পরের প্রশ্ন, মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? আমরা ভাষা বলতে, আন্তর্জাতিক ভাষা বলতে ইংরেজি ভাষা বুঝি, তাই না? বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করে মাতৃভাষা। মাতৃভাষা মানে কি? মায়ের পেট থেকে পড়ে মানুষ যে ভাষা শেখে, যে ভাষায় কথা বলে, তাকে বলা হয় মাতৃভাষা। এরপরে মানুষ বড় হয়, স্কুল কলেজে যায়, জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে মানুষ মাতৃভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষা, এক বা একাধিক ভাষা শেখে। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বাংলায় কথা বলি, আর ইংরেজি না হইলে যেহেতু চাকরি হয় না, বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া যায় না, ইংরেজি ছাড়া অনেক কিছুই হয় না, এই জন্যে বাধ্য হয়ে কোনো রকম ইংরেজিটা শিখি। বাট অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও ইংরেজিতে দুইটা বাক্য বলতে পারি না, তাই না? এরকমই তো হয়। তো এই যে পরে আমরা যেটা শিখলাম সেটা কিন্তু মাতৃভাষা নয়, ওটা জীবনের প্রয়োজনে কেউ ইংরেজি শিখে, কেউ ফ্রেঞ্চ শিখে, কেউ রাশিয়ান শিখে, কেউ কোরিয়ান শিখে, ওটা কিন্তু মাতৃভাষা নয়। মাতৃভাষা হচ্ছে মায়ের পেট থেকে পড়ে আপনার মা, আপনার বাবা যে ভাষায় কথা বলে ওইটা। তো মাতৃভাষা হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় ভাষার নাম হচ্ছে মান্দারিন বা চীনা। মান্দারিন ভাষাকে বলা হয় চীনা, চীনা ভাষাকে বলা হয় মান্দারিন। কেন সেটি বড়? কারণ চীনের প্রচুর জনগণ, প্রচুর মানুষ যাদের মাতৃভাষা চীনা বা মান্দারিন। এখন আপনি বলবেন যে স্যার, জনসংখ্যায় তো বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় দেশ, তো তাহলে তো এই হিন্দি হওয়ার কথা ছিল না। ভারতে শুধু হিন্দি ভাষাই নয়, ভারতে অনেক ভাষা আছে। ভারতে হিন্দি, তামিল, তেলেগু, উড়িয়া, হ্যাঁ, বিহারি, অসমিয়া, এছাড়া মানে আরো অনেক অনেক ভাষা আছে। এজন্যে ভারত জনসংখ্যায় বিশ্বের মানে বৃহত্তম দেশ হলেও চীন একমাত্র দেশ যার অধিকাংশ মানুষই মান্দারিন ভাষায় কথা বলে, মাতৃভাষা তাদের মান্দারিন। যাই হোক, সামনে আগাই। আর ব্যবহারের দিক দিয়ে ইংরেজি কিন্তু বিশ্বের প্রথম ভাষা। প্রশ্ন খেয়াল করতে হবে যে মাতৃভাষা বলছে নাকি ব্যবহারিক ভাষা বলছে। তানসেন কে ছিলেন? তানসেন ছিলেন সম্রাট আকবরের সভাকবি। সম্রাট আকবরের সভাকবি ছিলেন তানসেন। সম্রাট আকবরের সভাকবি তানসেন ছিলেন। এছাড়া সম্রাট আকবরের আরেকজন মানে আইনজ্ঞ বা তিনিও সভার একজন সদস্য ছিলেন আবুল ফজল, তিনি আইনি আকবরে লিখেছেন। এভাবে সম্রাট আকবরের সভাসদদের মধ্যে অনেকেই ছিলেন যারা বিখ্যাত ছিলেন, ঠিক আছে? তো তানসেন ছিলেন সম্রাট আকবরের সভাকবি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি দেয়া হয়? একটু খেয়াল করতে হবে, বীর প্রতীক। বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্য বীরত্বসূচক খেতাব হচ্ছে 4টি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বীরত্বসূচক খেতাব দেওয়া হয়েছিল 4টি। এবার আপনাকে জানতে হবে এই 4টির কোনটিতে কতজন আছে। আমরা খুব ভালো করে মনে রাখতে পারি, সহজে মনে রাখবো। 1, 2, 3, 4 নাম্বারিং করে নিব। এখানে লিখব শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, তারপরে লিখব উত্তম, তারপরে লিখব বিক্রম, তারপরে লিখব প্রতীক।
সবগুলোর আগেই তো বীর এই শব্দটা আছে, তাই না? সুতরাং বীর আমাদের দরকার নাই। শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক মুখস্থ করে ফেলেন এখনই, শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক। এরপরে যখন এটা মুখস্থ হয়ে যাবে তখন এখানে আপনি লিখবেন 7, তারপরে লিখবেন এখানে 68, তারপরে এখানে লিখবেন 175, তারপরে এখানে লিখবেন 426। ঠিক আছে, 426। এইভাবে এটা যোগ করলে হবে 676। এবার দেখেন তো বীর প্রতীক কয়জন? বীর প্রতীক 426 জন। এইভাবে আপনাকে চারটাই মনে রাখতে হবে, চারটা না 5টা ফিগার মনে রাখতে হবে। চারটা মনে রাখলেই 5টা অটোমেটিক্যালি যোগ করে দিলেই হবে। কিভাবে মনে রাখবেন? শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক, তারপরে পাশে লিখে ফেলবেন 7, 68, 175, 426, আর পুরোটা যোগ করে দিলে 676। এবার যদি আপনাকে জিজ্ঞেস করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট কতজন বীর মুক্তিযোদ্ধাকে উপাধি দেওয়া হয়েছে, কতজন, মানে শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক কিছু জিজ্ঞেস করলো না, মোট জিজ্ঞেস করলো, তাহলে আপনাকে এইটা দিতে হবে 676। আর কারো খেতাব বাতিল করা বা বাতিল না করার একটা বিতর্ক আছে, ওই বিতর্কে যায়েন না আপনি, আপনি জাস্ট এই ফিগারটা মনে রাখেন। এখানে 67 না 68 মনে রাখবেন, এখানে 74 না 75 মনে রাখবেন, এখানে 424 না 26 মনে রাখবেন, এই কনফিউশনে যাবেনই না। আপনি জাস্ট এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটাই শেষ, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। আচ্ছা, পরেরটাতে যাই। ব্লু চিপস শব্দটি কিসের সাথে সম্পৃক্ত? ব্লু চিপস, ব্লু চিপস মানে আপনি এই যে পটেটো ক্র্যাকারস চিপস কিনে যেটা খান বাজার থেকে, সেইটা নীল রঙের, সেটা কি ব্লু চিপস? ব্লু চিপস এটি হচ্ছে শেয়ার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট একটি শব্দ। ব্লু চিপস শেয়ার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট আরো শব্দ আছে, আমি এর আগে একটা শব্দ পড়িয়েছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেটা কি ছিল, বাট আজকেরটা মনে রাখেন, ব্লু চিপস। ঠিক আছে, আচ্ছা, পরেরটা, রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? মানুষের শরীরে যে রক্ত আছে, কোনো কারণে যদি শরীরের কোথাও কেটে যায়, ক্ষতের সৃষ্টি হয়, তাহলে তো রক্তপাত হয়, তাই না? এরপরে মানে রক্ত আবার দ্রুত জমাট বাঁধে এবং রক্তপাত বন্ধ হয়। এই রক্তপাত বন্ধে কাজ করে শরীরের কোন উপাদান? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, লসিকা নাকি অনুচক্রিকা? দেখেন, লোহিত রক্তকণিকা যাকে আমরা হিমোগ্লোবিন বলি, এটা শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। রক্তের লোহিত কণিকার মাধ্যমে, যাকে আমরা হিমোগ্লোবিন নামে চিনি, এর কাজ হচ্ছে আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, ফুসফুসের মধ্যে অক্সিজেন যাচ্ছে, এখান থেকে হার্টের মানে বিভিন্ন ফাংশনের মাধ্যমে সেটা রক্তে যাচ্ছে, এবং রক্তের এই লোহিত কণিকা সেই অক্সিজেনকে শরীরের কোষে কোষে পৌঁছে দেয়। তারপরে শ্বেত রক্তকণিকা, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা করে। লসিকা, এই লসিকা গ্রন্থি থেকে অনুচক্রিকা তৈরি হয়, এবং এই লসিকা গ্রন্থিও শরীরের রোগ প্রতিরোধ সহ বিভিন্ন কাজ করে। আর রক্তে কি বলে যে রক্ত জমাট বাঁধায় সরাসরি ভূমিকা পালন করে রক্তের অনুচক্রিকা নামক যেই উপাদান আছে সেটি। ঠিক আছে, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, পরেরটাতে যাই। বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা উপস্থাপন করেন কে? জি ল্যামেটর। সালটি ছিল 1927, আমি যদি ভুল না করে থাকি 1927। যেহেতু আমার কনফিউশন হচ্ছে সালটা নিয়ে, আমার মনে হচ্ছে যে 1927 সালেরই ঘটনা ছিল, তারপর একটু দেখে নেবেন। বিজ্ঞানীর নাম হচ্ছে জি ল্যামেটর। তিনি প্রথম বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা এই জি ল্যামেটর। জি ল্যামেটর 1927 সালে অথবা 1929 সালে, দুটিই হতে পারে, আপনি একটু দেখে নেবেন। জি ল্যামেটর প্রথমে বিগ ব্যাং থিওরি নিয়ে আসেন। তিনি বলেন যে মহাবিশ্বের জন্ম হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, মহাবিস্ফোরণের মাধ্যমে। এরপরে স্টিফেন হকিং এর গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করেন।
তাহলে বিগ ব্যাং থিওরির দুইটি আসে। বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে জি ল্যামেটর, আর এর গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন কে? স্টিফেন হকিং। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের বা ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, যিনি 1953 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নামক একটি বই লেখার কারণে। ঠিক আছে, উইনস্টন চার্চিল, যিনি মহাত্মা গান্ধীকে বলেছিলেন দ্য আগলি ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে? সরকারি কর্ম কমিশন মানে পিএসসি, যেই প্রতিষ্ঠান আপনাকে বিসিএস এর চাকরি দেয়, এই পিএসসি গঠনের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানেই। বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে সম্ভবত বলা হয়েছে রাষ্ট্রের জন্য একটি সরকারি কর্ম কমিশন থাকবে, যারা রাষ্ট্রের জন্য আমলা নিয়োগ দিবে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে। তো বাংলাদেশের সংবিধানের এই 137 নম্বর অনুচ্ছেদে পিএসসির কথা বলা হয়েছে। পরের প্রশ্নে যাই আমরা। নিচের কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। ঠিক আছে, ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি। কারণ কি? ইউক্রেনে কি প্রচুর রুটি বানায়? ব্যাপারটা এরকম যে ইউক্রেনে ঝুড়ি ভর্তি করে রুটি বানায়, যেটা পুরো ইউরোপে সাপ্লাই দেওয়া হয় পরের দিন সকালে। বাংলাদেশে যেমন রাতে বেকারিগুলোতে, আপনারা কি জানেন বাংলাদেশে যে বেকারিগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিতে রাতে মূলত উৎপাদন হয় বিভিন্ন বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো রাতে উৎপাদন হয়, আর সকালে এগুলো দোকানে দোকানে পৌঁছে দেওয়া হয়, তারপরে আপনি ওখান থেকে কিনে নাস্তা করেন। তো ব্যাপারটা এরকম যে রাতে সারা রাত ইউক্রেনে রুটি তৈরি করা হয়, তারপরে সকালে পুরো ইউরোপে সেটা সাপ্লাই দেওয়া হয়। ব্যাপারটা এরকম নয়। ব্যাপার হচ্ছে রুটি তৈরি হয় গম দিয়ে। রুটি, এই যে রুটি, এই রুটি তৈরি হয় কি দিয়ে? রুটি রুটি তৈরি হয় আটা থেকে, আটা তৈরি হয় গম থেকে। তার মানে ইউক্রেনে অনেক গম উৎপাদিত হয়। এই জন্যে গম যেহেতু রুটি বা আটার মূল উপাদান, তাই ইউক্রেনকে বলা হয় হচ্ছে যে ইউরোপের রুটির ঝুড়ি। আবার আমেরিকার রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে। ঠিক আছে, দুটি আলাদা। পরের প্রশ্ন, কোন দেশটি বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী 3টি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এগুলো হচ্ছে এ, লা, লি বা অল দিয়ে আমরা বুঝে থাকি। এটা হচ্ছে এস্তোনিয়া, এটা হচ্ছে লাটভিয়া, এবং এটা হচ্ছে লিথুয়ানিয়া। ঠিক আছে, লিথুয়ানিয়া। এলালি, দেখেন তো, এস্তোনিয়া আছে, লাটভিয়া আছে, লিথুয়ানিয়া আছে, তার মানে অস্ট্রিয়া এটি বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়। অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, মনে রাখবেন। পরের প্রশ্ন, আলুটিলা গুহা কোথায় অবস্থিত? বাংলাদেশের একটি বিখ্যাত গুহা। আপনারা হয়তো অনেকেই সেখানে বেড়াতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, হয়তো অনেকের বাড়ির কাছেই সেটি অবস্থিত, হয়তো অনেকে যাবেন সেখানে ঘুরতে চাকরি পাওয়ার পরে সপরিবারে। তো আলুটিলা গুহাটি কোথায়? চাকরি পাওয়ার আগে এটি আগে জানতে হবে। ঠিক আছে, আলুটিলা গুহা এটি খাগড়াছড়িতে অবস্থিত এবং বাংলাদেশের খুবই বিখ্যাত একটি গুহা। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটি, গজলডোবা বাঁধ কোথায় অবস্থিত? গজলডোবা বাঁধ কোথায় অবস্থিত? কোন নদীর উজানে অবস্থিত? গজলডোবা বাঁধ এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি নদী, যেটি ভারত থেকে এসেছে, তিস্তা। এই তিস্তা নদীর উজানে অবস্থিত গজলডোবা বাঁধ। আমি বিশ্বাস করি আমার ক্লাসে এমন অনেকেই আছেন যারা এই গজলডোবা বাঁধের আশেপাশেই বসে এই ক্লাসটি দেখছেন, বা ওই এলাকাতেই বাড়ি, আপনি হয়তো
আজকেই বিকালে সেখানে ঘুরতে গিয়েছিলেন, এরকমও হতে পারে যে আজকে বিকেলেই সেখান থেকে ঘুরে এসেছেন। ঠিক আছে? যদি এসে থাকেন জানাবেন যে স্যার আমার বাড়ির কাছেই গজলডোবা বাঁধ। সো আপনার বাড়ির কাছে যেহেতু গজলডোবা বাঁধ আপনি খুব ভালোভাবে পারবেন, যাদের বাড়ির কাছে নয় তারাও এটি মনে রাখতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসের 35টি প্রশ্ন শেষ হয়ে গেল এবং ক্লাস তো আজকে শেষ করতে হবে। আপনার সাথে আবারও দেখা হবে পরের 35টি প্রশ্ন নিয়ে, যেখানে আমরা 840-এর পরে 841 থেকে প্রশ্ন শুরু করব। আজকের 35টি প্রশ্নের অধিকাংশই ছিল বিজ্ঞান রিলেটেড, সাধারণ বিজ্ঞান থেকে নেওয়া। আগামী ক্লাসে অধিকাংশ প্রশ্ন আরেকটি টপিক আমি একটু আগে বলেই দিই, মুক্তিযুদ্ধ ভিত্তিক টপিক থেকে একটু বেশি প্রশ্ন রাখবো আগামী ক্লাসে। সবাই একটু ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ে আগামী ক্লাসে উপস্থিত হবেন, হাজির হবেন, যেন সবগুলো প্রশ্নের উত্তর আপনি নিজে থেকেই দিতে পারেন। হ্যাঁ, আজকে প্রশ্ন ফাঁস করে দিলাম আমি কিন্তু। তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী 35টি প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত আমি শাহিন স্যার বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।